রাখতে হচ্ছে কারণ কলকাতা অমিত শাহ জেপি নাড্ডা রয়েছেন এবং সফর শুরু হয়ে গেছে ইতিমধ্যে ওয়ালস্ট্রিট হোটেল থেকে। আজকে মূলত যে বৈঠক রয়েছে সেদিকে বিশেষ করে নজর থাকছে, কারণ ভোটের রণনীতি ঠিক করতেই মূলত এই বৈঠকের আয়োজন। বৈঠকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ শীর্ষ নেতৃত্ব থাকছেন। বৈঠকে উপস্থিত বিজেপির 17 জন শীর্ষ নেতা। ভোটের রণনীতি ঠিক করতে মূলত বৈঠক। শুধু তাই নয়, আজকে গুরুদুয়ারে সেখানে মাথা ঠেকিয়ে কালীঘাটে যান অমিত শাহ জেপি নাড্ডারা, সেখানে মায়ের দর্শন করলেন, পুজো দিলেন এবং যথেষ্ট খোশ মেজাজও দেখা গিয়েছে। অন্যদিকে আরও গুরুত্বপূর্ণ যে বৈঠক রয়েছে সেই বৈঠকটাই বিশেষ করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আজকে মূলত এই বৈঠকে কি উঠে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একবার সরাসরি চলে যাব ওয়ালস্ট্রিট থেকে, আমাদের সঙ্গে প্রীতিশ রয়েছেন। প্রীতিশের কাছে জানার চেষ্টা করি, প্রীতিশ সকাল থেকে যে আলোচনাটা করছিলাম যে ঠাসা একটা কর্মসূচি তো রয়েছে জেপি নাড্ডা অমিত শাহ, সব থেকে বড় কথা তুমিও যেরকমটা বলছিলে যে কারণ এর আগে দেখা গিয়েছে গত লোকসভা থেকে বিধানসভা নির্বাচনের যে রেজাল্টটা সেটা খুব একটা সন্তোষজনক ছিল না। বারবার তাদের কাছে যে রিপোর্ট এসছে সেই প্রেক্ষিতে একেবারে 2024কে টার্গেট করে আজকে মূলত ধরে ধরে প্রত্যেকটি নেতৃত্বকে একটা হোম টাস্ক কি দিয়ে যাবেন সেটাই এখন কিন্তু মূলত একটা আলোচ্য বিষয় উঠে আসতে পারে। কি উঠে আসছে প্রীতিশ থেকে এই মুহূর্তে? ইতিমধ্যেই যে কারণের জন্য রাজ্য সফরে আসা অমিত শাহ এবং জেপি নাড্ডার সেটা কিন্তু শুরু হলো প্রথম বৈঠক, এবং আজকের দিনের প্রথম বৈঠকেই কিন্তু মূলত কোর কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এবং কোর কমিটির সমস্ত সদস্যদের আজকের এই বৈঠকে এখন ইতিমধ্যে যে বৈঠক শুরু হতে চলেছে সেই বৈঠকে কিন্তু আমন্ত্রণ জানানো সে অর্থে হয়নি। টোটাল সব মিলিয়ে 17 জন রয়েছেন এই বৈঠকে, এবং এই 17 জনের মধ্যে যারা যারা অন্যতম তাদের নামগুলো একটুখানি সংক্ষেপে বলে রাখার চেষ্টা করব। সুনীল বানসাল, এ রাজ্যের যিনি অন্যতম পর্যবেক্ষক রয়েছেন, তিনি রয়েছেন বৈঠকে, এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন দুজন সভাপতি অর্থাৎ রাহুল সিনহা এবং তার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ, তাদেরকেও ডাকা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। এছাড়াও বর্তমান যিনি সভাপতি রয়েছেন অর্থাৎ সুকান্ত মজুমদার, তিনি থাকবেন এই বৈঠকে, এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন এই বৈঠকে। এছাড়াও রাজ্যের 5 জন সাধারণ সম্পাদক যারা যারা রয়েছেন অর্থাৎ লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, এবং তার সঙ্গে সঙ্গে যে 5 জন যে সাধারণ সম্পাদক রয়েছেন সেই সাধারণ সম্পাদক 5 জনকেও কিন্তু এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া অন্যতম সহপর্যবেক্ষক অমিত মালভিয়া, আশা লাকড়া এবং মঙ্গল পাণ্ডে তারাও এই বৈঠকে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে 17 জনের বৈঠক ইতিমধ্যেই অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা কিন্তু সহ টোটাল 17 জনের বৈঠক ইতিমধ্যে শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং এই যে আনুষ্ঠানিক বৈঠক, প্রথম যে বৈঠক, সেই বৈঠকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেটা তোমাকে বলা চলে শর্মিষ্ঠা, সেটা হচ্ছে সাংগঠনিক অবস্থা এই মুহূর্তে কী রয়েছে সেই বিষয়গুলোকে জানার চেষ্টা। এবং দলের যিনি সভাপতি, সর্বভারতীয় সভাপতি রয়েছেন জেপি নাড্ডা, তিনি এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহ, এরা দুজনে কিন্তু হাল হাকিকাত এখন এই মুহূর্তে কী পর্যায়ে রয়েছে সেই বিষয়গুলোকে জানবেন তারা। এছাড়াও যে ক্লাস্টার করা হয়েছিল অর্থাৎ 6 থেকে 7টি করে লোকসভা আসন পিছু একটি করে ক্লাস্টার, সেই সমস্ত ক্লাস্টারগুলির কী অবস্থা রয়েছে, এবং যেটা আগে থেকেই ঠিক ছিল পূর্ব নির্ধারিত যে এই ক্লাস্টার অনুযায়ী ধরে ধরে যে সভা, সেই সভা করার পরিকল্পনা ছিল কেন্দ্রীয় নেতাদের, এবং এই ক্লাস্টারের প্রত্যেক জায়গায় এক একজন করে কেন্দ্রীয় নেতারা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা দায়িত্বে ছিলেন। সেই সমস্ত মন্ত্রীদের কাছ থেকে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে রিপোর্ট জমা পড়েছে দিল্লিতে। সেই বিষয়গুলোকে নিয়েও কিন্তু ধরে ধরে আলোচনা হবে। অর্থাৎ বলা যেতে পারে একদিক থেকে দিল্লি থেকে কিছু কাগজপত্র, কিছু রিপোর্ট নিয়ে এসছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য বিজেপি নেতাদের কাছ থেকে কিছু রিপোর্ট নেবেন। অর্থাৎ সব মিলিয়ে যে ট্যালি করা, এবং তার সঙ্গে সঙ্গে সংগঠনের এখন এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে, কোন পর্যায়ে রয়েছে, কেননা এই নতুন বছর পড়লেই প্রায় ভোটের যে দামামা, সেই দামামা 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। তারপরে শুরু হয়ে যাবে প্রচার থেকে শুরু করে সভা, মিটিং, মিছিল, সমস্ত কিছু শুরু হয়ে যাবে। অর্থাৎ বলা যেতে পারে 2024 লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু গত মাসের 29 তারিখে ধর্মতলা সভা থেকে কার্যত বেঁধে দিয়ে গেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তারপর সেফ হাউসে তিনি বলে গিয়েছিলেন যে অতি দ্রুত তিনি আবার কলকাতায় আসবেন, এসে বৈঠক করবেন, এবং সেই বৈঠকের আজকের প্রথম অংশ শুরু হলো। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক, এবং 17 জন, আমি তোমাকে আরও একবার বলবো, 17 জনকে নিয়ে ইতিমধ্যেই যে বৈঠক, সেই বৈঠক কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ওয়েস্টিন হোটেলে শুরু হবে। শর্মিষ্ঠা, প্রীতিশ, এখান থেকে একটু জানার চেষ্টা করব এই যে গোটা বিষয়, শুধু তাই না, আমরা দেখলাম 21 নির্বাচনের স্বপ্নভঙ্গ, এবং সব থেকে বড় কথা এর পর থেকে একটার পর একটা যে বিষয় সামনে এসছে, এবং তারপর দলের গ্রাফ ক্রমশ কমছে, নিম্নমুখী। শুধু তাই না, এরপর আদি নব্বর একটা আলাদা দ্বন্দ্ব, সেটাও দলকে যথেষ্ট বারবার ভাবিয়েছে।
এবং এরপর আজকে যে দু দফায় বৈঠক রয়েছে এবং তারপর মূলত কি হবে, বৈঠক থেকে কি বেরিয়ে আসে, সব থেকে বড় কথা লোকসভা নির্বাচনে কারা টিকিট পাবেন, অর্থাৎ এই প্রত্যেকটা রেশিও বুঝে নিয়ে কি টিকিটের বিষয়টা, কারা টিকিট পাবেন, কাদেরকে টিকিট দেওয়া হবে না, এই বিষয়গুলো কি সামনে আসবে? দেখো, সো আর্লি টু সে, কেননা এই মুহূর্তে আজকের যে বৈঠক, সেই বৈঠকে কারা কারা টিকিট পাবেন বা প্রার্থী তালিকা কী হবে, কারা প্রার্থী হতে পারেন, কাদেরকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হবে, সেই বিষয়গুলো কিন্তু বলার পরিস্থিতিতে এখন এই মুহূর্তে নেই। কারণ আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যদি ব্যাখ্যা করি তাহলে এই মুহূর্তে যদি তুমি দেখো তাতে করে লোকসভায় এখন এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কেননা যে ক্লাস্টার ওয়াইজ ভাগ করা হয়েছিল সেখানে ক্লাস্টার ওয়াইজ ভাগের পর কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন, যারা দায়িত্বে বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগের জোন থেকে শুরু করে যারা দায়িত্বে ছিলেন, অর্থাৎ যেমন তুমি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে স্মৃতি ইরানি, তারা যখন যে সমস্ত জায়গায় দায়িত্বে রয়েছেন এবং অন্যান্য যে সমস্ত নেতারা রয়েছেন তারা যেখানে যেখানে দায়িত্ব রয়েছেন, সেই সমস্ত রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই জমা পড়েছে দিল্লিতে, অর্থাৎ জেপি নাড্ডার কাছে। সেই রিপোর্ট আমি তোমাকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ট্যালি করার একটা বিষয় রয়েছে, কেননা সেই রিপোর্ট অনুযায়ী বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, রাজ্য বিজেপির যারা নেতারা রয়েছেন তাদের যে অভিমত, সেই অভিমত কী পর্যায়ে রয়েছেন। কেননা এই রাজ্যের যিনি পর্যবেক্ষক রয়েছেন সুনীল বানসাল, সে অর্থে যদি তুমি দেখো তাতে করে বেশি সময় তিনি দিতে পারেননি, কেননা তিনি যখন এ রাজ্যের পর্যবেক্ষক হয়েছেন তারপর থেকে হাতে গোনা কয়েকদিন তিনি কিন্তু এ রাজ্যে এসেছেন, বৈঠক করেছেন রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে। এবং এই মুহূর্তে যেটা সবথেকে বড় প্রশ্ন যে সুনীল বানসালকে কোনো রকম স্পেসিফিক কোনো নির্দেশ দেন কিনা অমিত শাহ এবং জেপি নাড্ডা, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। কেননা যেহেতু তুমি যদি 2019-এর লোকসভা নির্বাচন বলো বা বিধানসভা নির্বাচন বলো, তার আগে কিন্তু একজন পার্মানেন্ট যে পর্যবেক্ষক অর্থাৎ কৈলাস বিজয়বর্গী তিনি কিন্তু ছিলেন, এছাড়াও অরবিন্দ মেনন তিনি ছিলেন। এবং এই মুহূর্তে তুমি যদি দেখো তাতে করে কিন্তু সুনীল বানসাল সে অর্থে অন্যান্য রাজ্যে যেহেতু তিনি পর্যবেক্ষক রয়েছেন, তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছেন, তার জন্য কিন্তু তিনি সময় দিতে পারছেন না এ রাজ্যের জন্য স্পেসিফিক কোনো রকম কোনো পর্যবেক্ষক নিযুক্ত করা হবে কিনা, অর্থাৎ সুনীল বানসালের সঙ্গে সঙ্গে সে বিষয়টাও কিন্তু আলোচনা হতে পারে। এটা যেরকম একটা, আমি কিন্তু সমস্ত কিছুটাই সম্ভাবনার উপর ভিত্তি করে বলছি, এই বিষয়টাকে আলোচনা হতে পারে। এছাড়াও মঙ্গল পাণ্ডে তিনি কিন্তু, যেহেতু সুনীল বানসাল তিনি এ রাজ্যে সারাক্ষণ দিতে পারছেন না, সময় দিতে পারছেন না, তার জন্য মঙ্গল পাণ্ডের উপর ভরসা রাখতে হচ্ছে। মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে এ রাজ্যের অন্যতম আরও একজন যিনি সাধারণ সম্পাদক সংগঠন রয়েছেন অর্থাৎ সতীশ ধান, তিনি কি রিপোর্ট দেন, তিনি কি পরিস্থিতি এখন সংগঠনে রয়েছে, সেই বিষয়গুলোকে ট্যালি করার বিষয় রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে সব মিলিয়ে পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খ যে আলোচনা, সেই পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। এবং তোমাকে যেটা বারবার করে বলছিলাম, এই ক্লাস্টার অনুযায়ী, কেননা ক্লাস্টার অনুযায়ী প্রত্যেক 6টি লোকসভা পিছু একটি করে ক্লাস্টার করা হয়েছে, 5 থেকে 6টি সবকিছুর একটা গ্রাফ কিন্তু আজকে উঠে আসতে পারে, যার প্রথম পর্যায়ে বৈঠক শুরু হচ্ছে। ধন্যবাদ জানাই প্রীতিশ, নজর তো থাকবেই এই মুহূর্তে। ধন্যবাদ জানাই প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। কিন্তু আজ রীতিমতো এই যে কোর কমিটির বৈঠক রয়েছে, যে বৈঠক প্রথম ধাপে শুরু হয়েছে, শুভেন্দু অধিকারী ঠিকই বলেছিলেন আগে, শুনে ইন্টারনাল মিটিং আছে আমাদের কোর কমিটি, আর ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি আইটি সেল যারা করেন সোশ্যাল মিডিয়া তাদের মিটিং আছে। এটা কমপ্লিটলি পার্টির ইন্টারনাল মিটিং। নিশ্চিতভাবে আগামী 4 মাসের মধ্যে নির্বাচন হবে, 4-5 মাসের মধ্যে এপ্রিল মেতে, তার তো আলোচনা হবেই। রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ে তাদের লক্ষ্য থাকবে, সেটা কি পরিকল্পনা, কেন পরিকল্পনা, সেটা নট ফর প্রেস। সেটা শুভেন্দু অধিকারী যা বললেন শোনালাম। অন্যদিকে আর 3 মাস বাকি লোকসভা নির্বাচনে, সেই নিরিখে শাহ নওয়াজের সফর তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী কথা দিয়েছে 35টি আসন উপহারে, তাই বেশ কিছু সাংগঠনিক বৈঠক তো রয়েছে। প্রতিক্রিয়া দিয়েছেন অগ্নিমিত্রা পল। অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ কি আর 3 মাস বাকি লোকসভার। আমরা মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি আমরা 35টি আসন তুলে দেবো, এবং আজকে তারা দুজনেই এসছেন সাংগঠনিক বৈঠক নিতে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলা সবসময় তাৎপর্যপূর্ণ, ইম্পর্টেন্ট ছিলেন আমাদের কেন্দ্র সরকারের জন্য, আমাদের বিজেপির জন্য, এবং এবারও আমরা পাখির চোখ করে এগোচ্ছি। আমাদের 35টা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়বো। বাংলার মানুষ আমাদের পাশে আছে। এদিকে 365 দিন কাজ করে চলেছে বিজেপি, সাংগঠনিক কাজকর্ম রয়েছে। 35-এর লক্ষ্যমাত্রা আমাদের বেঁধে দিয়েছেন শাহ, সেই রূপরেখায় ফের ঝালানো হবে। প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কোনো সমাধান সূত্র কি আছে? আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় 365 দিন ধরে কাজ করে চলেছে
এবং আমাদের সাংগঠনিক কিছু কাজকর্ম রয়েছে। আমরা লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা 35টা সিটের যে আমাদেরকে টার্গেট বেঁধে দিয়ে গেছেন মাননীয় গৃহমন্ত্রীজি, তাই আরেকবার করে সেটা ঝালানো হবে এবং কিভাবে আমরা এগোবো তার রূপরেখা তৈরি করা হবে। প্রত্যেকেরই বক্তব্য শোনারা। ওয়েস্টার্ন হোটেলে এই মুহূর্তে বৈঠক শুরু হয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডার যে প্রথম ধাপের বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে। সব থেকে বড় কথা, এবারে লোকসভা নির্বাচনের হাতে গোনা মাত্র যখন 2-1 মাস বাকি রয়েছে, সর্বসাকুল্যে যে সময়টা থাকছে তার আগেই এক্ষেত্রে বঙ্গ বিজেপি নেতৃত্বের স্ট্র্যাটেজি কি হতে চলেছে, রণনীতি কি হতে চলেছে, তা আজকে একটা গ্রাফ তৈরি করে দিয়ে যেতে পারেন অমিত শাহ, এমনটি মনে করা হচ্ছে। সব থেকে বড় কথা, অমিত শাহর এই ঝটিকা সফরে আজ তার সফর সঙ্গী বিজেপির সর্বভারতের সভাপতি, খোদ সভাপতি রয়েছেন আজকের এই সফরে জেপি নাড্ডা। কিছুক্ষণ আগেও আজকে দেখিয়েছি পরপর যে ঠাসা কর্মসূচি রয়েছে আজকে বঙ্গে, এবং এরপর বিকেলে রওনা হয়ে যাবেন দুজনেই দিল্লির উদ্দেশ্যে। তার আগে শুরুতে গুরুদ্বারায় সেখানে কিছুটা সময় কাটালেন এবং এরপর কালীঘাটের উদ্দেশ্যে নির্ধারিত সময়সূচি মেনে সেখানে গেলেন। গর্ভক দিয়ে গিয়ে মায়ের দর্শন করলেন, পুজো দিলেন এবং সহস্র ভঙ্গিমায় বেরিয়ে আসতে দেখা গিয়েছে অমিত শাহকে হাত নেড়ে অভিবাদন করলেন প্রত্যেকের সঙ্গে। কিন্তু বিজেপি বিধায়ক, সাংসদ তারা অন্তত বলছেন মূলত একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। এর আগেও দেখা গিয়েছে 35টি আসন এই লোকসভা নির্বাচনে পেতে হবে, যে টার্গেট করা হয়েছে প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে, সেটাই লক্ষ্যমাত্রা। এবং দেখা গিয়েছিল যে এর আগে 19-এর লোকসভায় সেখানে একটা যে আসন ছিল, কিন্তু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বিজেপির সেই অর্থে সফলতা আসেনি। এবং এই লোকসভা নির্বাচনে আরও অনেক বেশি সিট, অনেক বেশি আসন বিশেষ করে ছিনিয়ে নেওয়া, এটা কিন্তু একটা বড় টার্গেট। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। বাংলায় বিজেপির টার্গেট 35টি আসন এবং আজ বঙ্গে জেপি নাড্ডা, অমিত শাহ রয়েছেন এবং একটি গুরুত্বপূর্ণ বৈঠকও চলছে। একেবারে লোকসভা নির্বাচনকে টার্গেট করে এগিয়ে চলেছেন বিজেপি নেতৃত্ব, কি বলবেন? শোনা যাচ্ছে শতরূপ? শুনতে পাচ্ছি, বলুন। শতরূপ, বারবারকে জানার চেষ্টা করি, এই মুহূর্তে বঙ্গ বিজেপি নেতৃত্ব, এবার কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন, তারা একটি বৈঠক করছেন এবং লোকসভা নির্বাচনের আগে আজ ঘাট বেঁধে ময়দানে নামার চেষ্টা, 35টি আসন টার্গেট, কি বলবেন? দেখুন, যে কোনো রাজনৈতিক দল তারা লোকসভা ভোটকে সামনে রেখে তারা তাদের প্রস্তুতি নেবেন। এখানে তো আমাদের বলার কিছু নেই, বিজেপি প্রস্তুতি নেবে। পশ্চিমবাংলায় গত লোকসভা মানে 2019-এর লোকসভা পর থেকে যতগুলো ভোট হয়েছে খারাপ ফলাফল করেছে তৃণমূল বিরোধী মানুষ, মূলত বামপন্থীদের সঙ্গে তারা এসছে। এখন তার কারণ ব্যাখ্যা যাই হয়ে থাক না কেন, এটা হয়েছে আপনারা জানেন না। সুতরাং এবার বাংলার আপনাদের রাজনৈতিক প্রস্তুতি বাদ দিয়ে আমাদের রাজ্যে যে এত বড় স্ক্যাম হয়েছে, এত মূল বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনারা কি করলেন মূল অভিযুক্তগুলোকে ধরার ব্যাপারে? 4.5 টাকার কাছে থেকে তো বাংলার মানুষ এইটাও উত্তর আশা করে যে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম এই জায়গায় কেন নিয়ে গেলেন? সুতরাং প্রস্তুতি নিচ্ছেন ভালো কথা, কিন্তু মানুষের উন্নয়ন নেন, এটাই আমরা বলতে পারি। আর কি বলবো। ধন্যবাদ শতরূপ। সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আমরা তার একটা প্রতিক্রিয়া পেলাম। এদিকে পাখির চোখ 2024, প্রত্যেকটি রাজনৈতিক দলই যখন তেড়ে ফুরে ময়দানে নামার চেষ্টা করছেন, কারণ প্রত্যেকেরই যত বেশি মাত্রায় লোকসভা নির্বাচনে আসন ছিনিয়ে নেওয়া সব থেকে বড় টার্গেট। অন্যদিকে বিজেপি নেতৃত্ব, বঙ্গ বিজেপি নেতৃত্ব, তারাও মূলত তাদের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে সেগুলো যাতে কাটিয়ে লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়া যায়, তারই একটা টার্গেট বেঁধে দিতে চাইছেন অমিত শাহ আজ। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে ওয়েস্টার্ন হোটেলের প্রথম দফার একটি বৈঠক সারছেন অমিত শাহ, জেপি নাড্ডা। টার্গেট তো 35টি আসন আগেই ঠিক করে রাখা হচ্ছে, প্রধানমন্ত্রীকে যা উপহার দিতে চান তারা, কি বলবেন? দেখুন, সম্পূর্ণ হিন্দি ভাষীদের ওপর নির্ভরশীল বঙ্গ বিজেপি এর আগেও জেপি নাড্ডা কিংবা অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী দিল্লি প্যাসেঞ্জারই করেছিলেন 2021-এর আগে, তাতে কোনো ফল পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় একা এবং এক পায়ে, একটা পা জখম ছিল, গুনে গুনে 213টা গোল দিয়েছিলেন। আবার ওনারা আসছেন সামনে 24-এর নির্বাচন, 42টা আসন, এবং স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢেলে বলছেন 35টা পাবো। এবারও গুনে গুনে 40টা গোল খেয়ে চলে যাবেন। সুতরাং নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলা ওই হিন্দি ভাষীদের ওপর নির্ভরশীল
বঙ্গ বিজেপি, শতভাগে বিভক্ত বঙ্গ বিজেপি, সংগঠনহীন বঙ্গ বিজেপি, তাদের কোনো রকম আশা ভরসা কেউ করছে বলে তো আমার মনে হয় না। যদি অমিত শাহ এখানে এসে করেন, টাকা পয়সা আছে অনেক, প্লেনে আসছেন আর 5 তারা হোটেলে মিটিং করবেন, আবার চলেও যাবেন, বাংলার মানুষ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সঙ্গেই। বেশ বেশ, জয়প্রকাশ, আপাতভাবে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার।